নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জিরো আওয়ারে। আমি রয়েছি, আমার সঙ্গে আমার কলিগ শাহানা। আমরা দুজন মিলেই আজকে জিরো আওয়ার করব, কিন্তু আজকে খুব ক্রুশিয়াল কনসেন্ট একটা, যে সেটা হচ্ছে যে হঠাৎ করেই পাকিস্তান আবার যেন খানিকটা নড়ে বসলো। আমি বলবো না মাথা ছাড়া দিয়েছে, শাহানা, এটা মাথা ছাড়া দেওয়া নয়, খানিকটা নড়ে বসবার চেষ্টা করা। এবং কোথায়? সেই তথাকথিত প্রচলিত ধারায় সন্ত্রাসবাদ কার্যকলাপের দিকে পাকিস্তান আরও এক ধাপ এগোলো। আমার কথা হচ্ছে যে এই দায় এবং এই দায়িত্ব পাকিস্তান কখনোই স্বীকার করে না। আমি যদি প্রিভিয়াস হিস্ট্রি দেখি, পাকিস্তান ডিরেক্টলি কখনো স্বীকার করে না যে এটা তারা করেছে, কিন্তু কোনো না কোনোভাবে সেটা সামনে চলে আসে যে তারা করেছে। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী যে এখন প্রাইম মিনিস্টার পাকিস্তানের, শাহবাজ শরীফ, এবং দ্য চেয়ারম্যান অফ দ্য সেনেট ইউসুফ রাজা গিলানি কেন তারা রেসপন্সিবিলিটি নিতে চান না? তার কারণ, তারা যদি সরাসরি এটা করে ফেলেন তাহলে বিশ্বের বাজারে যে সমস্ত দেশগুলো, মানে এখন তো আগে তো আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনত পাকিস্তান, এখন এই অস্ত্র কেনার জন্য পাকিস্তানের একমাত্র ভরসা হচ্ছে চায়না। তাও চায়না, শাহানা, তুমি মানে অবাক হয়ে যাবে যে চায়না গত বছর যদি 100% অস্ত্র দিয়ে থাকে পাকিস্তানকে, এবার সেটা কমিয়ে 35% করেছে। 35%, অর্থাৎ এখানে দাঁড়িয়ে পাকিস্তান এখন সব দিক থেকে অসহায়। কিন্তু হঠাৎ করেই এই আমরা জানি যে কয়েকদিন ধরে, লাস্ট কয়েকদিন ধরে 72 ঘন্টায় 3 বার, তো এটা একটা ক্রুশিয়াল পার্ট। আমরা প্রতিবেদনে শাহানা একবার দেখিয়ে নিই যে কি হয়েছে না হয়েছে, তারপর আমরা এর তুল্যমূল্য ব্যাখ্যা করব এবং আমাদের সঙ্গে যারা গেস্ট রয়েছেন তাদের সঙ্গে আলোচনা জিরো আওয়ারে আপনাদের জন্য করব। এর পিছনে কি কারণ রয়েছে? তাহলে কি বিজেপির আসন ওই 302 থেকে 240 হয়ে গেল? এটাকেই তারা মনে করছে তাদের নৈতিক জয়, যে এবার যা খুশি করতে পারি, আর বালাকোট অ্যাটাক হবে না, মানে পুলওয়ামা ঘটাবো আর চুপচাপ করে ভারত ত্রিপাক্ষিক চুক্তি করে বৈঠক করবে আপনাদের সঙ্গে, তাই মনে হয়। দেখা যাক সবাই কি বলছে। কিন্তু যেটা শাহানা বললো 72 ঘন্টায় 3 বার আক্রমণ, প্রতিবেদনের মাধ্যমে দেখাবো, দেখুন। মঙ্গলবার জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলায় এক গ্রামে ঢুকে গুলি চালায় জঙ্গিরা, নিহত এক ব্যক্তি। পাল্টা নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযানে খতম 2 জঙ্গি। জানা গিয়েছে নিহতদের মধ্যে একজন জৈশ-ই মোহাম্মদ জঙ্গি গোষ্ঠীর সদস্য রিহান, অপরজন তার পিএসও বা পার্সোনাল সিকিউরিটি অফিসার। এবার পুলিশ সূত্রে খবর, নিহত 2 জঙ্গির থেকে আগ্নেয়াস্ত্র সহ একটি স্যাটেলাইট কমিউনিকেশন ডিভাইস ও মাইক্রো স্যাটেলাইট ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের ফোন এবং ডিভাইস পাক সেনার 3 বাহিনী ব্যবহার করে। অর্থাৎ কাঠুয়া হামলায় কি ইসলামাবাদ সহ পাক সেনা যোগ? স্পষ্ট প্রশ্ন তুলছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। 26/11 মুম্বাই হামলার পর কাসবদের থেকে পাক সম্পর্কিত একাধিক নথি হাতে এসেছিল ভারতীয় গোয়েন্দা সংস্থার। হামলার দিন জঙ্গিরা অনবরত যোগাযোগ রেখেছিল করাচির হ্যান্ডেলারদের সাথে, যদিও সেসব নথি পাকিস্তানের হাতে তুলে দিয়েও দায় অস্বীকার করেছিল ইসলামাবাদ। এবারও কি সেই পথেই হাঁটবে শাহবাজ শরীফ সরকার? উল্লেখ্য, প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা শেহবাজ শরীফের দাদা নওয়াজ শরীফ সম্প্রতি স্বীকার করেছেন বাজপেয়ীর সঙ্গে করা লাহোর চুক্তি তার সরকার ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করেছে। তারপরে কার্গিল দখল করতে গিয়ে পরাজয় স্বীকার করেছিল পাক সেনা, কিন্তু লাহোর চুক্তি লঙ্ঘনের পর গদি হারিয়েছিলেন নওয়াজ শরীফ। দীর্ঘ সময়ের জন্য সেনা শাসন দেখেছে পড়শি দেশ। মূল্যবৃদ্ধি, রাজনৈতিক অস্থিরতা গ্রাস করেছিল পাকিস্তানকে। সেই অবস্থা থেকে এখনো বেরোতে পারেনি পাকিস্তান। এবার তার ভাইয়ের সরকার কি গদি বাঁচাতে জঙ্গিবাদে মদত দিচ্ছে? সেদেশে চলা মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, ফ্রি পিওকে আন্দোলন থেকে নজর ঘোরাতেই কি কাশ্মীরে জঙ্গি হামলায় মদত ইসলামাবাদের? এখন প্রশ্ন উঠছে, দাদার মতোই অবস্থা হবে না তো ভাইয়ের? ক্যালকাটা নিউজ। এই যে আমাদের প্রতিবেদনে শাহানা একদম শেষ লাইন বললো যে দাদার মতো অবস্থা, পাকিস্তান এটাই হয়ে এসছে। মানে ক্রমাগত সেনা উত্থান এবং বিভিন্ন যারা প্রেসিডেন্ট ছিলেন বিভিন্ন সময়, তাদের জমানত নষ্ট হয়েছে, তাদের শাসনকাল সরে গেছে এবং সেনা অধ্যুষিতভাবে পাকিস্তান আবার সেনাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে আলোচনা করতে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার আশিস কুমার দত্ত। স্বাগত জানাবো আপনাকে আজকের অনুষ্ঠানে। আমি একেবারে প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাইব, এই যে সম্প্রতি পাকিস্তান কাশ্মীরকে কেন্দ্র করে একাধিক জায়গায় যে উত্তেজনার ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, এর ঠিক কারণটা কি? এর কারণ কি তাহলে এই যে একটা ট্রানজিশন আমরা দেখলাম, যে আমাদের সপ্তদশ লোকসভা শেষ হলো, অষ্টদশ লোকসভাতে বিজেপির তুলনামূলক মানে ম্যাজিক ফিগার না নিয়ে সরকার তৈরি করলো, একটা মিলিজুলি সরকার, মানে দ্যাট মিনস এনডিএ গভর্নমেন্ট তৈরি হলো। এটাই কি জঙ্গিরা তাদের নৈতিক জয় হিসাবে দেখছে? সেই কারণের জন্য কি এই গোলাগুলি চলছে? আপনারা যেটা বললেন সেটা অনেকাংশেই ঠিক, কিন্তু 100% ঠিক নয়।
পৃথিবীর অবস্থা একটা ডামাডোলের ভেতর দিয়ে চলছে, সমস্ত দেশেই অস্থিরতা, যুদ্ধের দামামা বাজছে। তার উপরে এখন হয়ে গেল কি সৌদি আরবিয়া বলে দিয়েছে তারা পেট্রো ডলারে ডিল করবে না। আমেরিকান ইকোনমি বেসড অন এক ওয়েপন্স ম্যানুফ্যাকচারিং, নাম্বার 2 পেট্রোলিয়াম, নাম্বার 3 ফার্মাসিউটিক্যালস। এর উপরে একটা বিরাট এফেক্ট হবে। ওরা যেমন লাগাতার সবাইকে ওয়েপন দিয়ে যাচ্ছে, ওদের ওয়েপন ইন্ডাস্ট্রিটা হয়তো চলবেই না। আর পাকিস্তানের কথা যেটা বললেন, ওরা ওই একটা হিন্দিতে কহাওয়াত আছে না কি আমদানি ফুটি করি খরচা রুপাইয়া, এটা চিরকাল ওরা করে এসছে এভার সিন্স পার্টিশন। ওরা 1947-এ রাজাকার ছদ্মবেশে আর্মি পাঠিয়ে বারামুল্লা দখল করার চেষ্টা করেছিল। তখন থেকে ওদের একটা বিরাট ভূমিকা রয়েছে ভারতবর্ষকে ডিস্টেবিলাইজ করার, একটা অস্থির অবস্থা ক্রিয়েট করার। পাকিস্তান, সেই চীন যেটা আপনারা বললেন, চীন কতদিন লোন দেবে? ওরা প্রতিটি পয়সা ফেরত নেবে। অনেক কনসেশন দিয়েছে, রোড ইনিশিয়েটিভ, আর সবচেয়ে বড় কথা পোর্ট হামবুর্গটা ওরা নিয়ে নিয়েছে সিলন থেকে, ওরা একটা পয়সাও ছাড়বে না। সুতরাং পাকিস্তান তো ডামাডোলে থাকবেই। এখন কথাটা হচ্ছে গিয়ে যে চীন আর কতটা হেল্প করবে। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল LAC-তে আমরা অনেক ইনফ্রাস্ট্রাকচার বাড়িয়ে দিয়েছি। আত্মনির্ভর ভারত একটা বিরাট স্লোগান দিয়েছেন আমাদের প্রাইম মিনিস্টার, এবং সেই দিকে আমরা এগিয়ে চলেছি। সুতরাং চীন যে কিছু নিজেদের অস্ত্র ভাণ্ডার খালি করবে, সেটার সম্ভাবনা দিন দিন কমেই যাচ্ছে। ওদের যে স্লাইসিং পলিসি আছে, যে আমরা একটু দখল করব, অরুণাচলকে থ্রেট করব, আকসাই চীনকে থ্রেট করব, সমস্ত জমি দখল করব, সেটার উপরে একটা বাধ্যবাধকতা যেটা রয়েছে সেটাকে ওরা আটকাওয়ার চেষ্টা করবে, এবং তার জন্য ওরা সেনা বা কোনো সমসামগ্রী ওখান থেকে সরাবে না, বরং আরও বাড়াবে। সুতরাং আমার যেটা ব্যক্তিগত ধারণা, সেটা হচ্ছে যে ওদের থেকে আর বেশি কিছু আশা করা সম্ভব নয় এবং হবেও না। কিন্তু ব্রিগেডিয়ার দত্ত, আমরা গত ধরে নিন 1 দশক যদি আমি দেখি, তাহলে ক্রমাগত এই যে সন্ত্রাসবাদী কার্যকলাপের উপরে একটা নিয়ন্ত্রণ খানিকটা আনা গিয়েছিল। বিশেষত পুলওয়ামার পর একটা পাল্টা বালাকোট এয়ার স্ট্রাইক হলো, একটা নিয়ন্ত্রণ, একটা কন্ট্রোলের মধ্যে আনবার চেষ্টা করা হচ্ছিল। মানে আমাদের উৎকণ্ঠার বিষয়, আমরা একটু এই ব্যাপারে মানে পর্যটক সহ সবাই যারা পর্যটক, এর মধ্যে আমাদের দপ্তরে প্রচুর পর্যটক ফোন করেছেন, মেল করেছেন, তারা জানতে চাইছেন যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপনিং, কি হচ্ছে, কেন হচ্ছে, এটা তারা জানতে চাইছেন। কারণ যে ফ্রি রোমিং ছিল, যে ফ্রি মুভমেন্ট ছিল পর্যটকদের, এবং সেই কারণের জন্য তারা জানতে চাইছেন যে এটা কেন হচ্ছে। এবং এই যে সম্প্রতি মাথা ছাড়া দেওয়ার কারণ কি, আমি একটা রিপোর্ট দেখাই, এটা 2023-এর রিপোর্ট। এটা পাকিস্তানের খবর, পাবলিশ জানুয়ারিতে, 1 জানুয়ারি 2024, 1:11 এটা পোস্ট হয়েছে। অ্যাকর্ডিং টু দ্য অ্যানুয়াল সিকিউরিটি রিপোর্ট by the Islamabad-based CRSS, at least 1,524 violence-related casualties and 1,463 injuries from 789 terror attack and counter-terror operations were recorded in Pakistan in the year of 2023. যেটা পাকিস্তানের মধ্যে রেকর্ডেড হচ্ছে 2023-এ, কিন্তু সীমাবর্তী যেটা ক্রস বর্ডার টেররিজম বলে ব্রিগেডিয়ার দত্ত, সেই পরিমাণ 2019 সাল থেকে বা 18 সাল থেকে অনেকটা কমে গেছিল। সেটা কি আবার বাড়ার সম্ভাবনা রয়েছে? বাড়ার সম্ভাবনা আছে। আপনার যে পর্যটকরা শ্রীনগরে বা কাশ্মীর ভ্যালিতে গেছেন, তারা তো কোনো থ্রেট ফেস করেননি। প্রবলেমটা হচ্ছে কি যে সাদার্ন কাশ্মীরে, জম্মু রিজিয়নে, রিয়াসি,
উধমপুর, পুঞ্চ, এই সমস্ত জায়গায় এখন গণ্ডগোল হচ্ছে। আমাদের কিছু সেনা রিঅ্যাডজাস্ট করতে হবে, কিছু সেনা যারা উইথড্র হয়েছিল, অর্ধসেনা বল, তারা যারা ইলেকশন ডিউটিতে চলে এসেছিল তাদের ফেরত পাঠাতে হবে। ওরা একটা স্বপ্ন দেখছে, আর কাউন্টার টেরর অ্যাটাক, ক্রস বর্ডার অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। ওরা যদি ভাবে যে বর্তমান সরকার খুবই দুর্বল, ওটা ওদের ভুল ধারণা। অতটা দুর্বল নয়, কোনো মতেই নয়। এবং আমাদের প্রাইম মিনিস্টার যথেষ্ট দৃঢ় পদক্ষেপ নিতে ইতস্তত করবেন না, কারণ উনি খুবই ভালো করে বুঝেছেন টেররিজম হ্যাজ গট নো প্লেস। আমাদের কিছু যারা আধিকারিক যারা এগুলো নিয়ে ডিল করে, আমাদের ফরেন সেক্রেটারি, ফরেন মিনিস্টার, NIA, এরা সবাই খুব অ্যাক্টিভ এবং তারা এক্সটেনশনও পেয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে একবার যদি রিডিপ্লয়মেন্ট হয়ে যায়, আর আমরা আমাদের অর্ধসেনা বল যারা এই সমস্ত জায়গাগুলো দেখছিল তারা ফেরত চলে আসে, ওদের পক্ষে এগুলো স্বপ্নই থেকে যাবে, সেটা আমার দৃঢ় বিশ্বাস। ওরা কিছু করে উঠতে পারবে না, এমনিতেই তো ওদের ইকোনমি ডোলড্রামে। আর কত খরচ করবে? একটা মিসাইল ফায়ার করবে, একটা ওয়েপন ফায়ার করবে, সেটা খরচ হয়ে গেল। সেটা রিপ্লেসমেন্ট কি চায়না দেবে? USA আর দেবেই না। USA তো এখন তাদের ইউক্রেনকে শক্ত করার ব্যাপারে জড়িয়ে পড়েছে। সুতরাং ওরা কিছুই পারবে না। রাশিয়া ওদের হেল্প করবে না, কারণ রাশিয়া এখনও বন্ধুত্বের একটা সম্পর্ক আমাদের সঙ্গে রেখেছে। আমার ব্যক্তিগত ধারণা ওরা দে আর লিভিং ইন এ ফুলস প্যারাডাইস, এবং ওদের ধ্বংস করা খুব একটা অসুবিধে হবে না। একেবারেই আপনাকে একটু সঙ্গে থাকার অনুরোধ করব, আরো অনেক প্রশ্ন আছে এবং অবশ্যই আলোচনা আমরা আরো এগিয়ে নিয়ে যাব। তবে তার আগে বেশ কিছু দিকে আমাদের নজর রাখতে হবে দেবাশিস। এই যে জম্মু কাশ্মীর সেক্টরে আবারও সন্ত্রাসবাদের সক্রিয়তা বাড়ছে পাকিস্তানের। নিহত জঙ্গির কাছ থেকে উদ্ধার স্যাটেলাইট কমিউনিকেশন ডিভাইস, মাইক্রো স্যাটেলাইট ফোন, এবং যেটা জানা যাচ্ছে এই ধরনের ডিভাইস নাকি ব্যবহার করে পাক সেনা। এবং সেখান থেকেই কিন্তু একাধিক প্রশ্ন উঠছে কাঠুয়াতে যে হামলা হয়েছে সেখানে কি তাহলে ইসলামাবাদ যোগ বা পাক সেনা যোগ রয়েছে? এই বিষয়টাও কিন্তু উঠে আসছে। এই পুরো বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন একাধিকবার উঠছে, এবং এর আগেও আমরা দেখেছি যে পাকিস্তান বিভিন্নভাবে তারা পর্যদস্ত হয়েছে, কিন্তু বর্তমানে মানে যখনই জঙ্গি তৎপরতা সাহানা হয়েছে তখনই কিন্তু এই পাকিস্তান সেনা এবং পাকিস্তান সরকার তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা মানে সাপোর্ট করেছে পেছন থেকে। এবং এই যে কাটোয়া হামলা, এটা কি সত্যি পাক যোগ রয়েছে? এটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এস্টাবলিশ করা। এবং তাহলে কি নওয়াজ শরীফের দেখানো পথেই কি শাহবাজ শরীফও হাঁটতে চলেছে, সেই প্রশ্ন কিন্তু উঠছে। এবং আগের মতনই কি তাহলে পাকিস্তানের আবারও সেই একই পরিণতি হবে? মানে যদিও প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার দত্ত বলছেন যে সেই সম্ভাবনা নেই। মানে উনি তো স্ট্যাটিস্টিক্সও দিচ্ছেন যে ইকোনমিক্যালি আর্ম বেসের দিক থেকে পাকিস্তানের আবার নিজেকে নতুন করে রিবার্থ করাবার মতো বা মানে রিস্ট্রাকচার্ড করবার মতো সেই জায়গাটাই নেই। ইকোনমিক দিক থেকে অত্যন্ত দুর্বল পাকিস্তান। তো কাজেই সেখানে সেই সম্ভাবনা না থাকলেও এই ধরনের এই যে চোরাগুপ্ত আক্রমণগুলো, এগুলো কিন্তু একটা হ্যাকল কন্ডিশন সৃষ্টি করতে পারে। আমি সরাসরি ব্রিগেডিয়ার আশিস কুমার দত্তের কাছেই যাব। আপনার কাছে আমার প্রথম যে প্রশ্নটা এই মুহূর্তে, কাঠুয়া হামলায় যে অস্ত্র উদ্ধার হয়েছে, যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, যে ডিভাইস উদ্ধার হয়েছে, সেখানে কিন্তু জানা গেছে যে সেই ডিভাইসগুলো, সেই আগ্নেয়াস্ত্র ব্যবহার করে পাক সেনার 3 বাহিনী। তাহলে কি এই কাঠুয়া হামলার সঙ্গে পাক সেনা বা ইসলামাবাদ যোগ ক্রমশই স্পষ্ট হচ্ছে? সরাসরি পাকিস্তানের যোগ কি আছে? একদম পাক সেনার যোগ কি স্পষ্ট হচ্ছে? একেবারে আপনাদের এই ব্যাপারে কোনো সন্দেহ থাকার কোনো স্কোপ নেই। পাক সেনাই তো সরকার চালায় পাকিস্তানে, কবে থেকে চালাচ্ছে। এমন সেনাবাহিনী যারা তাদের প্রাক্তন চিফদের দেশ থেকে পালাতে বাধ্য করেছে। মুশারফের এগেনস্টে তো ডেথ থ্রেট ছিল যে ও দেশে ফিরলে ওকে শেষ করে দেবে। এরা ছাড়া আবার কে কন্ট্রোল করেছে ওদের? যে ওদের একটু বিরোধিতা করার চেষ্টা করেছিলেন ওনাকে ওরা জেলে পুরে দিয়েছে।
প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে প্রত্যেকটি ব্যাপারে পাক সেনা ইনভলভ। ওরা একটা সরকার দাঁড় করিয়ে রেখেছে কারণ ওদের একটা রেকগনিশন দরকার, নয়তো মিয়ানমার বা সুদানের থেকে ওদের কি পার্থক্য থাকবে? ওদের তো একটা শিখণ্ডি খাড়া করে রাখা দরকার যে আমাদের এখানে ইলেকটেড গভর্নমেন্ট রয়েছে। ওই ইলেকটেড গভর্নমেন্টে কতটা পাওয়ার আছে এখন কেউ অ্যানালাইজ করতে চায় না। লেট দ্য স্লিপিং ডগস বি ডগস, সুপার পাওয়ার আছে সেটাই চায় যে যেমন আছে তেমন আছে, যেমন থাকুক তেমন থাকুক। একটা মুখে বুলি তো ছেড়ে দেবে যে পাকিস্তান ইজ নো জাস্টিফিকেশন, কিন্তু জাস্টিফিকেশন কী করে হবে? ওরা এখনও জানে না, বোঝে না যে পাকিস্তান সেনাই কন্ট্রোল করছে। একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরোধিতা করেছিল, তাকে জেলে পুরে দিয়েছে, তার স্ত্রীকে জেলে পুরে দিয়েছে। এটাই তো ওদের ডেমোক্রেসি। এটা ইডিওক্রেসিকে ওরা ডেমোক্রেসি বলে অনেকে স্বীকার করে। না, একদম বাস্তব। আপনি বলছেন ইডিওক্রেসিকে ডেমোক্রেসি বলে স্বীকার করে। আমার আরেকটা, কেউ স্বীকার করেছে? আমি আরেকটা জায়গায় একটু জিজ্ঞেস করবো যে এই সাহস তাহলে পাকিস্তান পাচ্ছে কি করে? কারণ শাহানা, আমার কলিগ আপনাকে প্রশ্ন করলো যে এই যে অস্ত্র পাওয়া যাচ্ছে যেগুলো কাটোয়া হামলাতে ব্যবহার করা হয়েছে, সেটা পাক সেনা 3 বাহিনী ব্যবহার করে, তার ছাপ দেওয়া রয়েছে, এই অস্ত্রের ছাপ রয়েছে। তার মানে আপনি তারপরে বলছেন ব্রিগেডিয়ার দত্ত যে এর সঙ্গে পরিষ্কার পাক সেনার যোগ রয়েছে, কারণ তারাই গভর্নমেন্টকে নিয়ন্ত্রণ করে। আমার কথা হচ্ছে এরপর আন্তর্জাতিক চাপের কাছে পাকিস্তান বারবার করে, মানে এটা তো আজকের ঘটনা নয়, দশকের পর দশক ধরে চলে আসছে ভারত আর পাকিস্তানের এই কনফ্লিক্ট, যখন বারবার প্রমাণিত হচ্ছে যে ভারতে একাধিক জঙ্গি হামলা, মুম্বাই হামলার মতো ঘটনা, কাসাবের মতো ঘটনা, আরও একাধিক ঘটনা, যাতে প্রমাণ হচ্ছে ভারতের কাছে প্রচুর ডকুমেন্টস অ্যান্ড এভিডেন্স আছে, যার থেকে প্রমাণ হচ্ছে পাকিস্তান সরাসরি জড়িত। সেখানে আন্তর্জাতিক চাপ আর কতটা বাড়তে পারে, বা আন্তর্জাতিক চাপ কি একটু কমেছে যে যার জন্য পাকিস্তান আবার মাথা নাড়া দিচ্ছে একটু? আন্তর্জাতিক চাপটা একটা লিপ সার্ভিস। আন্তর্জাতিক চাপ যদি থাকে, ওদের উপরে কোনো রকমের স্যাংশন আছে? কোনো রকমের স্যাংশন আছে? ওরা চুরি করে ফাঁক করে দিল, ওদের কাছে স্টোলেন, এভরিথিং ইজ স্টোলেন। স্টোলেন টেকনোলজি, স্টোলেন নিউক্লিয়ার ওয়েপন্স, এই ছকগুলো তো সারা চুরি করেছে, কেউ জানে না? আমি তো এটা বিশ্বাস করি না। এই লিপ সার্ভিস দিচ্ছে, আমরা কন্ডেম করলাম, কন্ডেম করার পরে কি হলো সেটা কেউ দেখছে না, কারণ সকলেরই ইন্টারেস্ট রয়েছে পাকিস্তান জিয়ে থাক, ভারতবর্ষকে একটু খোঁচাখুচি করে যায়। কিন্তু এই তো একজন ওদের প্রাক্তন সেনাকর্তা যিনি প্রেসিডেন্ট হয়েছিলেন, আইয়ুব খান, উনি বলেছিলেন যে আমরা ভারতের সঙ্গে সরাসরি যুদ্ধ করে পারবো না, ব্লিড দেম উইথ 1000 কাটস, ওদের রক্তক্ষয় হতে দাও, ওরা ব্যস্ত থাকবে, আমরা সেফ থাকবো। এটা ওদের প্রিন্সিপাল চলে আসছে যুগ যুগ ধরে। আর আপনারা যেটা বললেন চাপ, হ্যাঁ চাপ বাড়বে, কিন্তু ওগুলো সমস্ত হবে লিপ সার্ভিস। কেউ অ্যাকচুয়ালি কিছু চাপ বাড়াবে না। সকলেরই ইন্টারেস্ট আছে যে ভারতবর্ষকে একটু উইক থাক, একটু দুর্বল থাক, ইকোনমি আবার সাফার করুক। আমরা তো পেট্রোল রুপি দিয়ে পেট্রোল কিনেছি রাশিয়া থেকে, আমাদের ইকোনমির রুপি একটা দাম আছে বলেই কিনেছি, নয়তো কি হতো এটা? এখন বলছে যে ইউএস ডলারে প্রভাব পড়তে পড়ে গেল, ওরা সৌদি আরব নাকি ইউয়ান দিয়ে পেট্রোল বেচবে, ওখানে চায়না ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে। এগুলো সমস্ত কিন্তু মিলিয়ে দেখতে হবে পুরো ঘটনাগুলো। একদম একেবারে এখান থেকে আরো একটা বিষয়, আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু এই ঘটনাগুলো যথেষ্টই তাৎপর্যপূর্ণ, এবং সেখান থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে ভারতের কি পাকিস্তানের বিরুদ্ধে আরো কড়া পদক্ষেপ, আরো কড়া অ্যাকশন নেওয়া উচিত? এবং তুমি চাইছো যে আরেকটা বালাকোটের মতো একেবারে যেরকম বালাকোট ঘটনা আমরা দেখেছি, সেই ধরনের কি আরো কোনো পদক্ষেপ, কড়া অ্যাকশন নেওয়া উচিত এই সময় দাঁড়িয়ে ভারতের? আপনি আমার নিশ্চয়ই নেওয়া উচিত। টিট ফর ট্যাট, ঢিল মারলে পাটকেলটি খেতে হবে, ওরা যেন বুঝে যায়। আর সেই সরকার যদি না করে, তাহলে সেটা সরকারের আমাদের দুর্ভাগ্য, কারণ সরকারের ততটা স্ট্রেংথ নেই যেটা ওরা এক্সপেক্ট করেছিল, এবং তার সুযোগ নেওয়ার হয়তো চেষ্টা করছে পাকিস্তান। সে তো নিচ্ছেই, সেটা আমরা বুঝতেই পারছি যে ওরা ধরে নিয়েছে যে ওদের নৈতিক জয়, যেটা আপনারা বললেন, নৈতিক জয় হয়েছে। কিন্তু ভয় তো পেয়েই আছে যে একটা সরকার তৈরি হয়ে গেলে এত অপোজিশন সত্ত্বেও, এবং এই সরকার যে উইক হবে তার এখনো কোনো প্রমাণ হয়নি। আমাদের তো কয়েকদিন ওয়েট করতে হবে।
কি রিয়াকশন হয়। প্রথম কথা তো আমাদের নিজেদের সেকেন্ড লাইন অফ ডিফেন্স স্টেবিলাইজ করতে হবে, অর্ধসেনাদের ফিরে আনতে হবে, তারপরে আমাদের সেনা অফেন্সিভে যাবে। বেশ, আরেকটা জায়গায় একটু জিজ্ঞেস করছি, এই যে শাহবাজ পাকিস্তানের যিনি প্রেসিডেন্ট, তিনি কি নিজের গদিকে শক্ত করবার জন্য এই পদক্ষেপগুলো নিচ্ছেন? কারণ আমরা অতীতে দেখেছি যে ভারতের বিরুদ্ধে যে প্রেসিডেন্ট বা যে প্রাইম মিনিস্টার বেশি সোচ্চার হচ্ছেন তার গ্রহণযোগ্যতা পাকিস্তানে বাড়ছে। একদম। সেটা কি কারণ হতে পারে? একশোবার নিশ্চয়ই সেটাই কারণ। কারণ ওরা জানে যে সেনার বিরোধিতা করলেই গর্দন কাটা যাবে, কোনো চান্স নেই ওদের বাঁচার। এটা হয়ে এসছে আর হয়ে থাকবে, হতেই থাকবে। কারণ সেনা প্রধান দেশ, ওরা পুরো টাকাগুলো ওরা হাফিজ করে নেয়। প্রত্যেকটি প্রাক্তন সেনাকর্তার যা প্রিভিলেজ তারা ওরা মিলিয়ন্স বাইরে স্ট্যাশ করে রেখেছে। একজন যে সামান্য ব্রিগেডিয়ার, আমি সামান্য বলছি কারণ পাকিস্তান আর্মিতে র্যাঙ্কের উপরে অনেক দাম রয়েছে, সব আর্মিতে রয়েছে। একজন ব্রিগেডিয়ার, এটা হচ্ছে একবারে সোজা ঘটনা, রিলায়েবল সোর্সে বলছি, তাকে ডেজার্ট ল্যান্ডে জমি দেওয়া হয়েছিল, উর্বর জায়গা নয়। সে লিখলো সেনাকর্তা ওটা খারিজ করে দিয়ে ওকে উর্বর জমি দিল। পাকিস্তানের ইকোনমি ইজ কন্ট্রোল বাই পাকিস্তান আর্মি। ফৌজি ফাউন্ডেশন ওরা সমস্ত বিজনেস কন্ট্রোল করে। ফৌজি ফাউন্ডেশনে কোটি 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 টাকা যায় এই সমস্ত কাজের জন্য, যে নিজেদের সেনাকে সন্তুষ্ট রাখো, ওরা যেন বিগড়ে না। আমি বুঝতে পেরেছি, একদম একদম তো আপনারা বললেন। ঠিকই, ঠিক 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 একদম। বেশ, আজকে আর হাতে সময় নেই। প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার আশিস কুমার দত্ত আমাদের সঙ্গে ছিলেন। শাহানা, খুব সুন্দর আমরা জানতে পারলাম, অ্যাটলিস্ট আমরা মানুষকে এটা বোঝাতে পারলাম যে অ্যাকচুয়ালি ঠিক কোন জায়গায় রয়েছে পাকিস্তান, মানে পাকিস্তান ঠিক তার অবস্থানটাকে আমরা এই জিরো আওয়ারের ছোট্ট সময় একদম তাকে আমরা স্পষ্ট করবার চেষ্টা করলাম। অবশ্যই আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করব। পরবর্তীতে আবারও আমরা পাকিস্তানের যে কোনো রকম আপডেট পাকিস্তান ভারত সম্পর্কে সেটা নিয়ে আমরা অনুষ্ঠান করবার কিন্তু চেষ্টা করব। অনেক অনেক ধন্যবাদ। ব্রিগেডিয়ার দত্ত আমাদের সঙ্গে ছিলেন, আপনাকে অনেক ধন্যবাদ। সঙ্গে আমরাও এই অনুষ্ঠান শেষ করছি। একেবারে জিরো আওয়ারের সময় এখানেই শেষ, তবে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর দেখতে অবশ্যই নজর রাখুন ক্যালকাটা নিউজে।